9:35। এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার উপর আজ আবার ভার্সিটি যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপার নির্ঘাত কথা শুনেই পেট ভরিয়ে ফেলবে। বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশে ছোট ডাইনিং, 4 জন মতো বসার জায়গা হবে। সেখানে খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এবারে কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতে রেডি হয়ে আসে। নিচে নামে অরু। পরনে সেট পাশে সে টপস পরেছে আর শার্ট, হাতে পুঁতি দিয়ে তৈরি বাঞ্জার ব্যাগ। অরুকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগে বহিঃপ্রকাশ ঘটল অরুর। চেয়ারে বসে সঙ্গে সঙ্গে এতক্ষণে আসার সময় হলো তোর? রুমে দরজা আটকে কি করছিস এত? তোর জন্য আমার প্রতিদিনই লেট হয় হসপিটালে যেতে। ওর রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল, প্রতিদিনই তো রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলছি ভার্সিটিতে যাওয়া দরকার নেই। আমি একা এত কাজ সামলাতে পারছি না। হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর হাজারটা অভিযোগে অরুর নিশ্চুপ। শুধু ছোট করে প্রশ্ন করে, মা কেমন আছে? অনু আবারও ঝাঁজ নিয়ে বলল, সেটা নিজে গিয়েই বরং দেখে নে। আমার দেখতে ভালো লাগে না আপা। বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখে। হসপিটালে ডেটল আর হ্যালাক্সের গন্ধ দম বন্ধ হয়ে আসে আমার। শ্বাস নিতে পারি না। ওর কথায় অনু আলে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অনুসারে পর থেকে ওর ডান পিঠে দন্তর বোনটা নিজেকে অনেক সামলেছে। যে মেয়ে সারাদিন ঘোরাঘুরি করতো, আর আজ সেই মেয়ে ঘরকোনো হয়েছে। ওর বয়স কম, সবে 19 পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালে ঝুটঝামেলার থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায়। বারবার সে বিরক্ত নিয়ে তার বোনের সাথে কথা বলে। আপা আমি গেলাম। আগামী 1 সপ্তাহ কোথাও যাব না। রান্নাবান্না সব আমিই করব। তবুও রাগ করিস না তুই। এই শোন। অনুর অজাতির ডাকে পেছন ঘুরল অরু। ইমেল। অনু কী বলবে সেটা হয়তো আবার জানতো অরু, তাই এগিয়ে এসে বলে, পাঠিয়ে দিয়েছি ইমেল। কোনো রিপ্লাই এসেছে নাকি? অরু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন, আপা তুইও না, গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করে সেখান থেকে রিপ্লাই চলে আসবে? এতটাও বেশি আশা করিস না। কথাটা শেষ করে গটগট পা ফেলে বেরিয়ে যায় অরু। চলে যাওয়ার পরে অনু আনমনে বলে, আমার বিশ্বাস অরু, কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে। আর আমার মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এবং সেদিনই আমাদের দুঃখ জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রিক তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে লোহাকুঙ্কর, হলুদ মরিচ, শাড়ি, বিরিয়ানি আর গুগের পাইকারি দোকান। মরিচের গন্ধ, কখনো কখনো সেই গন্ধটা নাকে তক্ত লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার উপর সূর্যি মামা তীর্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে পুরো নাম মেহরিন শেখ আরোরা। এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হওয়া যায়, ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারতো, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে আছে তার মা আজমেরি শেখ। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বড় বোন মেহবিন শেখ অনন্যা। ইন্টারমিডিয়েটে পরেই পড়াশোনা অতি টেনেছে। উরু জানে ওর বড় আপা এত রকচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরে এমন হুটহাট রেগে যায় আপা। আর ও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে ওর থেকে খুব বড়। পিঠে পিঠে বোন ওরা দুজন, তবু ওরুর কত ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলো গায়ে মাখে না ওরু।
অরুর উদাসীন ভাবনার ইতি টেনে রিস্কে এসে পৌঁছায় গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু। এই একমাত্র জায়গা যেখানে এসে একটু শান্তি মিলে তার। সেই সাথে তার প্রিয় মানুষটি একবার দেখা মিললে তো আর কোনো কথাই নেই, যাকে নিয়ে রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরও জানে নিখিল ভাইয়ের সাথে কমিটেন্ট কিংবা মুখ ফুটে কথা বলার সাহসও আর নেই। আর তার ওপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশন ও এ বছরের শেষ তার। তবু বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের কেচ বোর্ডের তার মুখটাই এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই এসে বলবে, ওরু শোনো, আমি তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সেই আশায় বসে আছে ওরু। পেছন নিমিলার কাট প্রতি উত্তর শুনে ওর হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটাই একটুখানি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যেই টোনে বললি, আমি কেন, রিস্কাওয়ালা মামাও তোর কথা শুনছে, আমি শিওর। আফসোস শুধু নিখিল ভাই শুনল না। কি কি করেই বা শুনবে তোর কথা? তুই তো নিখিল ভাইকে দেখলে চোরের মতো পালাস। হ্যাঁ তা ঠিক, এখন চল। এই শোনরু, আন্টি কি খবর রে? এখন কেমন আছেন? একই রকম, আজকে আবার বকুনি খেয়ে এসেছি। নিমিলা সান্ত্বনার বাণীও বহু আগে ফুরিয়ে গিয়েছে। ঘটে যা সব কিছু দিয়ে ওরকে বুঝিয়েছে ও, তাও আর এখন বলার কিছু নেই। সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা, তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছিল? বুঝলাম না ভাই, কেমন ভাই তোর? মাকে এভাবে দেশে ফেলে নিজে বিদেশে পড়ে আছে। উরু মেকি হাসলো। হুট করে নিমিলার রাগের কারণ সে ধরতে পারো না, তবুও নরম সরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? ওরা আবারও হেসে, এই মেয়ের এত কৌতূহল কেন? বুঝলাম না। আরে তেমন কিছু না, থাক। তাহলে কেমন ভাই তোর? হয়েছে রে হয়েছে। আচ্ছা ঠিক আছে। নিমিলার কথার পেছনে ওরা কিছু বলতে যাবে তার আগেই সেখানে তিথি এসে হাজির হয়। আর মিস্টার জায়ান কৃত্তিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশনের ওখানে ইতি ঘটে। চলবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা অনেকে সাপোর্ট করছে জন্য অনেক ধন্যবাদ।